হ্যালো বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধানের কিছু ইম্পর্ট্যান্ট টপিক থেকে এমসিকিউ আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, এমসিকিউ হোক বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই সাবজেক্টটার প্রতি আমাদের বেসিক কনসেপ্ট থাকা প্রয়োজন। আদারওয়াইজ এমসিকিউ সলভ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো যাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে তারা তো খুব সহজেই এমসিকিউগুলোর অ্যান্সার দিতে পারবে, কিন্তু যাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে কিছুদিন পর বিভিন্ন সাবজেক্টে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে আসব। তো তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে। তো চলো বেশি কথা না বলে আজকের প্রথম কোশ্চেনটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম কোশ্চেনে বলা রয়েছে পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে মন্ত্রিসভার সদস্য করা যায়। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ 3 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। 3 নম্বর 1 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। 4 নম্বর হচ্ছে 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। তো আমাদের বুঝতে হবে যে পার্লামেন্ট জিনিসটা কী। আমাদের বুঝতে হবে প্রথমে পার্লামেন্ট জিনিসটা কী। তো ধরো এটা আমাদের দেশ, একটা দেশ 3টা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। 1 নম্বর হচ্ছে, লেখাগুলো একটু খারাপ হচ্ছে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নেবে কারণ আমি হাত দিয়ে লিখছি। তো প্রথমটাকে যেটা বলবো আমরা সেটা হচ্ছে লেজিসলেটিভ। 2 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ। 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি। তো লেজিসলেটিভের কাজ হচ্ছে আমাদের দেশের যে বিভিন্ন ধরনের আইনগুলো তৈরি হচ্ছে সেটা তৈরি করে হচ্ছে আমাদের লেজিসলেটিভ। এবার এক্সিকিউটিভের কাজ হচ্ছে তোমার লেজিসলেটিভ থেকে যেগুলো আইন তৈরি হচ্ছে সেগুলোকে জনগণের মধ্যে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ। এবার জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারি বা একে আমরা বিচার ব্যবস্থা বলে থাকি, যেমন আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টগুলো রয়েছে সেগুলো কিসের মধ্যে পড়ে না, জুডিশিয়ারির মধ্যে পড়ে। এবার লেজিসলেটিভ থেকে আইন তৈরি হচ্ছে, এক্সিকিউটিভ সেই আইনগুলোকে জনগণের মধ্যে ইমপ্লিমেন্ট করছে। এবার সেই আইনের মধ্যে যদি কোনো ত্রুটি বা ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করবে কে? সেটাকে বিচার করবে না আমাদের জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা। তো আমরা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি বুঝলাম। এবার এই দুইটা টপিক, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এটা আমাদের যে পার্লামেন্টের ক্লাস থাকবে সেখানে আমরা এই দুটো টপিক বুঝবো। আমাদের আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হবে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, লেজিসলেচারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্টেট লেজিসলেচার, 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার। স্টেট লেজিসলেচারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা যেটাকে আমরা বলি বিধানসভা। একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা যেটাকে বলা হয় বিধান পরিষদ। আমি বাংলাগুলো লিখছি না, আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে। তো স্টেট এসএলএকে বলা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে এসএলসি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। এটা হচ্ছে বিধানসভা, এটা হচ্ছে বিধান পরিষদ। তো বিধানসভা তো প্রত্যেকটি স্টেটেই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। কিন্তু এই যে বিধান পরিষদ রয়েছে এটা এমনটা নয় যে প্রত্যেকটা স্টেটেই থাকতে হবে। এটা যদি কোনো স্টেট চায় যে আমি বিধান পরিষদ রাখবো তাহলে রাখতে পারে। যদি কোনো স্টেট চায় যে আমি বিধান পরিষদ রাখবো না তাহলে সেই বিধান পরিষদ নাও রাখতে পারে। তো বর্তমানে যদি দেখি আমাদের পুরো ভারতে 6টা স্টেটে আমাদের বিধান পরিষদ রয়েছে, বিধান পরিষদ এক্সিস্ট করছে। 1 নম্বর যদি বলি আমি, 1 নম্বর হয়ে যাবে বিহার, 2 নম্বর রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশ, 4 নম্বর যদি বলি আমি তেলেঙ্গানা, 5 নম্বরে রয়েছে হচ্ছে তোমার কর্ণাটক, তো 6 নম্বর হলো উত্তরপ্রদেশ। তো বর্তমানে এই 6টি রাজ্যে আমাদের বিধান পরিষদ এক্সিস্ট করছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও আগে বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা 1969 সালে সেটাকে অ্যাবলিশড করে দেওয়া হয়েছিল। তো এবার আমরা বুঝব যে সেন্ট্রাল লেজিসলেচার।
সেন্ট্রাল লেজিসলেচারও আবার দুটো ভাগ রয়েছে। এক নম্বর হলো লোয়ার হাউস বা যেটাকে আমরা বলি লোকসভা, এর আবার অনেক নাম রয়েছে। আর 2 নম্বর হচ্ছে তোমার আপার হাউস, যেটাকে বলি আমরা রাজ্যসভা। তো এই লোকসভা আর এই রাজ্যসভা মিলেই তৈরি হচ্ছে আমাদের পার্লামেন্ট। তো আমরা বুঝলাম পার্লামেন্ট কী জিনিস। তো এবার কোশ্চেনে বলা হয়েছে যে পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে 1 নম্বর মন্ত্রিসভার সদস্য করা যায়, 2 নম্বর সর্বোচ্চ 3 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়, 3 নম্বর 1 বছরের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়, না 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। তো আমরা বুঝলাম পার্লামেন্টের দুটো কক্ষ কি না, 1 নম্বর হচ্ছে কি লোকসভা, 2 নম্বর হচ্ছে কি রাজ্যসভা। এই দুইটা মিলেই তৈরি হলো কি পার্লামেন্ট। এবার পার্লামেন্টের দুটো কক্ষেরই কি সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে মনে রাখবে যে সর্বোচ্চ 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। 2 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে। এ নম্বর অপশন শিশুদের, বি নম্বর শ্রমিকদের, সি সরকারি চাকরিজীবীদের, ডি হচ্ছে আইনসভার সদস্যদের। তো এখানে বলা রয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার। তো আমরা জানি ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রয়েছে যার নাম হচ্ছে কি না মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট রয়েছে 3-তে, এবং যদি আমি আর্টিকেল বলি বা ধারা বলি তাহলে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায় আমরা সেই মৌলিক অধিকারের উল্লেখ পাই। তো ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 1 নম্বর যদি আমি বলি রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল হচ্ছে তোমার 14 থেকে 18। 2 নম্বর রাইট টু ফ্রিডম বা যাকে বলা হয় বাংলায় স্বাধীনতার অধিকার, আর্টিকেল হলো 19 থেকে 22। 3 নম্বর যদি বলি আমি রাইট অ্যাগেন এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল হচ্ছে 23 থেকে 24। এই যে শোষণের বিরুদ্ধে অধিকার সেটা হচ্ছে তোমার আর্টিকেল 23 থেকে 24। 4 নম্বর যদি আমি বলি রাইট টু ফ্রিডম অফ রিলিজন বা ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল হচ্ছে 25 থেকে 28। 5 নম্বর যদি আমি বলি রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, আর্টিকেল হচ্ছে 29 থেকে 30। 6 নম্বর যদি আমি বলি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস বা সাংবিধানিক অধিকার, আর্টিকেল 32 থেকে 35। তো মূল সংবিধানে 60টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু 31 নম্বর আর্টিকেলটা যেটা হচ্ছে তোমার আমাদের 31 নম্বর আর্টিকেলে যেখানে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে, সেই সম্পত্তির অধিকারকে 44 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে সেটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে, যা বর্তমানে আর্টিকেল 300A-তে রয়েছে, যেটা এখন বর্তমানে লিগ্যাল রাইট। তো এই 6টি মৌলিক অধিকারের মধ্যে যেটা আমি বললাম যে 3 নম্বর মৌলিক অধিকার যেটা শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল হচ্ছে তোমার 23 থেকে 24। সেই 24 নম্বর আর্টিকেলে, ভারতের সংবিধানের 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুদের কলকারখানার শ্রমিকের কাজে নিয়োগ করা যাবে না। তো আমি বুঝে গেলাম যে আর্টিকেল 24 নম্বর অনুসারে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে শিশুদের। পরের কোশ্চেনে বলা রয়েছে ভারতের বিচারপতিদের অবসরের বয়সসীমা 58 বছর, 62 62 বছর, 65 65 বছর, না 70 বছর। তো আমাদের মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা হচ্ছে তোমার 62 ইয়ার্স। যদি আমি বলি যে ইউপিএসসি চেয়ারম্যানের অবসরের বয়সসীমা হচ্ছে তোমার 6 ইয়ার্স বা 65 ইয়ার্স।
যেই কন্ডিশনটা আগে পূরণ হবে সেটা অনুযায়ী তাকে অবসর গ্রহণ করতে হবে। যদি তার 6 ইয়ারের টার্মসটা আগে পূরণ হয় তাহলে সেই অনুযায়ী তাকে অবসর নিতে হবে। আর যদি 6 ইয়ার্স টার্মের পূরণ হওয়ার আগেই যদি 65 ইয়ার্স তার হয়ে যায় তাহলে সেই অনুযায়ী তাকে অবসর গ্রহণ করতে হবে। তারপরে যদি বলি আমি স্টেট পিএসসির যে চেয়ারম্যান রয়েছে তার অবসরের বয়সসীমা কত না 6 ইয়ার্স আর 62 ইয়ার্স। যদি আমি বলি জেপিএসসি জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছে তার অবসরের বয়সসীমা কত না সেম 6 ইয়ার্স অ্যান্ড 62 ইয়ার্স। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নরের অবসরের বয়সসীমা তো হয় না অ্যাকচুয়ালি, কারণ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর হচ্ছে তোমার কি ইলেকশনের মাধ্যমে রিইলেক্টেড হয়, তো এদের টার্ম রয়েছে হচ্ছে তোমার 5 ইয়ার্স। তারপরে রয়েছে CAG কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের টার্ম রয়েছে 6 ইয়ার্স অ্যান্ড 65 ইয়ার্স। আমি যদি বলি ইলেকশন কমিশনের চেয়ারম্যানের অবসরের বয়সসীমা হলো 6 ইয়ার্স 65 ইয়ার্স। তো তোমরা এই কয়েকটা মনে রাখবে, আশা করি এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি না 62 ইয়ার্স। ভারতের বিচারপতিদের অবসরের বয়সসীমা হচ্ছে তোমার 62 ইয়ার্স। কোনো জায়গায় কোনো অপশন আবার 65ও থাকে, তোমাদের অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে বলা রয়েছে রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে সম্বোধন করবেন, অর্থাৎ রাষ্ট্রপতি যদি রেজিগনেশন দেন তাহলে তার রেজিগনেশন লেটার কাকে জমা দেবেন। প্রথম অপশনে রয়েছে উপরাষ্ট্রপতি, না লোকসভার স্পিকার, না প্রধানমন্ত্রী, না ভারতের প্রধান বিচারপতি। আমরা জানি আমাদের রাষ্ট্রপতির পরে যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি, তো স্বাভাবিকভাবেই তিনি তার রেজিগনেশন লেটার জমা দেবেন উপরাষ্ট্রপতির কাছে। তো বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি রয়েছেন কিন্তু জগদীপ ধনকর, যিনি কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন। বর্তমানে স্পিকার কে রয়েছে, ভারতের স্পিকার রয়েছে ওম বিড়লা। প্রধানমন্ত্রী তো আমরা সবাই জানি, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি রয়েছেন DY চন্দ্রচূড়, তিনি হচ্ছে তোমার 50 নম্বর বিচারপতি। এর আগে ছিলেন ইউ ললিত, যিনি ছিলেন 49 নম্বর ভারতের প্রধান বিচারপতি। পরের কোশ্চেনে বলা রয়েছে কত নম্বর সংশোধনী বিলের সাহায্যে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণনা করা হয়েছে। তো মনে রাখবে যে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণনা করা হয়েছে, যা এখন বর্তমানে আর্টিকেল 21A রয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে 86তম সংবিধান সংশোধন। এবার দেখে নেই যে 92তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে। 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 4টা ভাষাকে আমাদের মূল সংবিধানে যুক্ত করা হয়েছে। এই 4টা ভাষা হলো, 1 নম্বর হচ্ছে তোমার সাঁওতালি, 2 নম্বর হচ্ছে মৈথিলি, 3 নম্বর হচ্ছে বোডো, 4 নম্বর হচ্ছে ডোংরি। এই 4টা ভাষাকে আমাদের মূল সংবিধানে যুক্ত করা হয়েছিল। আমরা সবাই জানি আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন 14টা ভাষার কথা উল্লেখ ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ভাষাকে যুক্ত করা হয়েছিল। যেমন 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাটিকে আমাদের মূল সংবিধানে যুক্ত করা হয়েছিল, এবং 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোঙ্কণি, মণিপুরি এবং নেপালি এই 3টি ভাষাকে আমাদের মূল সংবিধানে যুক্ত করা হয়েছিল, এবং 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে সাঁওতালি, মৈথিলি, বোডো এবং ডোগরি এই 4টি ভাষাকে আমাদের মূল সংবিধানে যুক্ত করা হয়েছিল। তো প্রথমে ছিল 14টা, 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1টা 15টা, 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 3টা 15 আর 3 18টা, এবং
92তম সংবিধান সংশোধনের মাধ্যমে 4টা, 18 এবং 4টা 22টা। তো বর্তমানে 22টি ভাষা আমাদের মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি কোশ্চেন। তো আজকে আমরা খুব ডিটেলসে অপশনগুলো আলোচনা করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।